আশা করি এর আগের ভিডিওটা অনেকেই দেখেছো। কয়েকদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যেখানে আমার ছাত্র অরিন্দম এমবিবিএস ও বর্তমানে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে, থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে ও আলোচনা করেছিল টোটাল ডাক্তারি কোর্স সম্বন্ধে, এমবিবিএস পাস করার পর কি কি কোর্স আছে, কিভাবে তুমি একজন প্রপার ডাক্তার হবে, হার্টের ডাক্তার কিভাবে হবে, বা ইত্যাদি আনুষঙ্গিক বিভিন্ন পরীক্ষা নিয়ে আলোচনা করেছিল এবং ডাক্তারদের ইনকাম কত সেটা নিয়েও আলোচনা করেছিল। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া থাকবে বা প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে, সেটা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওটা ওকে আমি যেটা জানতে চাইবো মেনলি অরিন্দমের কাছে, যে বর্তমানে আমার চ্যানেলের যারা অডিয়েন্স বা ছাত্রছাত্রী আছে, তারা অনেকেই কেউ 9 থেকে দেখছে, কেউ 11, 12 বা 10 থেকে দেখছে, কেউ 8 থেকেও দেখছে, অনেকে নিটের প্রিপারেশান নিচ্ছে। তো তাদের অনেকেরই যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে যে কিভাবে নিটের তারা প্রপার প্রিপারেশানটা নেবে। একে বলার ভালো লোক ও ছাড়া খুব কমজনই হয়তো আছে। তার কারণ ও বর্তমানে ও মাধ্যমিকে 666 পেয়েছিল এবং অরিন্দম উচ্চ মাধ্যমিকে 484 পেয়ে রাজ্যের মধ্যে 12th হয়েছিল। তারপর ও নিট পরীক্ষায় পাস করে বর্তমানে আরজি কর মেডিকেল কলেজে পড়ছে, থার্ড ইয়ারও কমপ্লিট হয়ে গেছে। তো অরিন্দম, তুই যদি একটু মানে ওরা কিভাবে মানে 11 একটি ছাত্র বা ছাত্রী উঠলো, তারপর সে কিভাবে তার প্রিপারেশন স্ট্র্যাটেজি নেবে, কি পড়বে, এটা যদি একটু। তো তোমরা যারা অনেকেই হয়তো 11-12 এর স্টুডেন্ট আছো, এই যে নিটের প্রিপারেশনটা সাধারণত 11 থেকে আমরা স্টার্ট করার কথা ভাবি। তো 11 বা 12 এর যে সিলেবাস সেটা নিয়ে তো নিট এক্সাম, তার মধ্যে 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো তোমাদের এরকম করে ভাবার কোনো দরকার নেই। প্রথম কথা বলি যে নিটের জন্য আলাদা করে আমাকে বিশাল কিছু পড়তে হবে, 11-12 এর আলাদা আমি পরে ভাববো নিট নিয়ে, এটা ভাবার কোনো দরকার নেই। তোমরা নিটের প্রিপারেশন যারা ডাক্তারির দিকে আসতে চাইছো তারা 11-12 থেকে শুরু করো এবং তোমরা 11-12 যেটা পড়ছো সেই বেসিকটা স্ট্রং রেখে এক্সট্রা এমসিকিউ প্র্যাকটিস করো। এখন তোদের আরেকটা সুবিধা হয়ে গেছে, তোদের সময় ধর 11 ইয়ার সিস্টেম, আমি যখন পড়িয়েছিলাম তোদের ইয়ার সিস্টেম ছিল, এখন তো 11 থেকে ওদের সেমিস্টার হয়েছে। হ্যাঁ, তারপর হ্যাঁ, তো সেখানে মানে সেমিস্টার বলতে ফার্স্ট সেমিস্টারে পুরোটাই হ্যাঁ, তা জানি। তো এবারে তো সেখানে এমসিকিউ প্র্যাকটিসটাও তোমরা করবে, এটাই হচ্ছে মেইন মানে বেস হচ্ছে এটা। এবার তুমি কতটা ভালো প্র্যাকটিস করছো, কতটা কনসিস্টেন্ট থাকছো, তার উপরে প্রিপারেশনটা পুরোপুরি ডিপেন্ড করছে। এবার বই বলতে তোমরা বায়োলজি তো স্যারের কাছে পড়োই, স্যারও আশা করি তোমাদের বহুবার বলেছে, আমিও বলি, আলাদা যারা এমবিবিএস স্টুডেন্ট আছে তারাও বলবে যে এনসিইআরটি হচ্ছে বেস্ট। এনসিইআরটি তোমাদের পড়তেই হবে নিটের বায়োলজিতে, নিটের বাইবেল বলা হয় একদম নিটের বাইবেল। তো নিটের বায়োলজি তুমি ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এনসিইআরটি পড়তে হবে, এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটি প্রত্যেকটা লাইন থেকে যা যা এমসিকিউ আসতে পারে আশা করছি স্যার তোমাদের অনেক প্র্যাকটিস করায়। আমাদের স্যার তো স্যারকে তুমি স্কুল থেকে চিনি, স্কুলতে স্যার ছিলেন তখন স্যার প্র্যাকটিস করাতেন, তখন স্যার সবে শুরু করেছেন পড়ানো, তো ওই স্যার বানাতেন এমসিকিউ। তো ওই প্রত্যেকটা লাইন তুলে যে এমসিকিউ হতে পারে সেটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোশ্চেন আসতে পারে। জানোই তো তোমরা মানে ইজ নট মানে এরকম, এটা নয়, এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তো ওই জন্য এমসিকিউ প্র্যাকটিসের দরকার। পড়তে হবে হচ্ছে এনসিইআরটি, খুঁটিয়ে পড়ো, 20 বার পড়ো, 22 বার পড়ো, মানে গোটা বছর ধরে বলছি। এই প্রসঙ্গে ওকে একবার আমি আরেকটা কথা বলি, ও যেহেতু এনসিইআরটি নিয়ে এতগুলো কথা বললো, সেটা হচ্ছে এনসিইআরটি সবাই জানে, অনেকেই শুনেছে যে এনসিইআরটি পড়তে হয়, কিন্তু কিভাবে পড়তে হয় এটা কিন্তু অনেকেই জানে না। তাই এনসিইআরটি কিভাবে পড়তে হয় এই বিষয়ে আমার একটা আলাদা করে ভিডিও করা আছে, যে বইটা কিভাবে কোন পদ্ধতিতে পড়তে হয়, সেটা যদি কেউ না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটার লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখবে তোমরা। মানে আমাদেরকে স্যার তখন গাইড করেছিল, তো তোমরা এখন আমার বিশ্বাস যে অনেক ভালোভাবে স্যার বোঝাতে পারবে তোমাদেরকে, তো ওরা অবশ্যই দেখে নিও। এরপর এনসিইআরটি কেমিস্ট্রিতেও চলে আসে, কেমিস্ট্রিতেও এনসিইআরটি যেটা মেইন ইনঅর্গানিক আর অর্গানিকের জন্য অবশ্যই তোমরা এনসিইআরটি পড়ো। ফিজিক্যালটা তোমরা এনসিইআরটি পড়ো, কিন্তু তার সাথে যেহেতু অঙ্কর ব্যাপার রয়েছে অন্য জায়গা থেকে বই থেকে কোনো প্র্যাকটিস করো, যেমন তোমরা এনসিইআরটি ফিঙ্গার টিপস থেকে অঙ্ক অনেক থাকে, মানে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, বা আরটি শর্মা এসব অনেক বই থাকে, ওগুলো অনেক বেশি বই, বাট তোমরা যেটা ওই এনসিইআরটি ফিঙ্গার টিপসও ভালো ফিজিক্যাল কেমিস্ট্রি আর ফিজিক্সের জন্য যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার তাড়াতাড়ি ফর্মুলা মাথায় থাকবে, তত তাড়াতাড়ি তুমি পরীক্ষার হলে নামাতে পারবে জিনিসটা, তত তাড়াতাড়ি তুমি বেশি মার্কসটা পাবে, সেটা মক টেস্ট হোক বা ফাইনাল নিটে কি। তাহলে মেইনলি যেটা দাঁড়ালো, পড়ার জিনিস খুব কম, সেটাকে তোমরা বারবার পড়ো। বেশি জিনিস পড়তে হবে না যে আমি অনেক কিছু পড়ছি, এই বইটাও পড়ছি ওই বইটাও পড়ছি, সেটার দরকার নেই। কম বই কম জিনিস বারবার পড়ো, বারবার রিভাইজ করো, তবে মাথায় মেমোরি সেলে গিয়ে ওটা অ্যাটাচ থাকবে। আর তুমি পরীক্ষা ওই যে কম টাইমের মধ্যে 3 ঘন্টার মধ্যে তুমি যে প্রত্যেকটা উত্তর বের করতে হবে 1 মিনিটের মধ্যে, সঙ্গে ওই মার্ক পাকানো সবই আছে। তো ওই তাড়াতাড়িটার মধ্যে তুমি কতটা তাড়াতাড়ি মাথা থেকে উত্তর বের করতে পারো সেটা ডিপেন্ড করছে কতটা প্র্যাকটিস করেছো। এটা হচ্ছে মোদ্দা কথা, কতবার পড়েছো সেটার উপর ডিপেন্ড করছে।
তো এই হচ্ছে বেস তোমার প্রিপারেশন নেওয়া। এরপরে যেগুলো চলে আসে আনুষঙ্গিক বিষয়, সেগুলো হচ্ছে কনসিস্টেন্ট অবশ্যই হতে হবে। তুমি 2 মাস বিশাল পড়েছো, খুব ভালো নাম্বার আছে তোমার মক টেস্টে, তুমি হট করে ড্রপ করে দিলে আমার তো হয়েই যাবে। তো এই গাফিলতির যেন না হয়, তোমার এখন ভালো নাম্বার আসলে তুমি চেষ্টা করো আরো ভালো করবার। তুমি ফুল মার্কস তো আর পাচ্ছ না কোনোবারই। তো যারা কমে আছো, কম নাম্বারে, তারাও যে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবে সেটা একদমই না, অবশ্যই হবে। চেষ্টা করতে হবে যে বেশি, আমি বারবার বলছি যে বেশি কনসিস্টেন্ট থাকবে সে আগে সাকসেস পাবে, রাদার দেন যে একটু পড়েছে প্রথমে তারপর আবার ড্রপ করে দিয়েছে, তো সেটাতে বেশি রেজাল্ট ভালো আসবে না। এটা হচ্ছে কনসিস্টেন্সি একটা ম্যাটার করে। এবং আমি আরেকটা কথা বলবো, অনেকে একটা ভুল ধারণা আছে যে অনেকে ভাবে যে বোর্ড আলাদা, নিট আলাদা। আচ্ছা, আমি মাঝে মাঝে ওদেরকে পড়া থেকে উদাহরণ দিই যে বোর্ডে লেখা আছে হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ, নিটে কি 10টা হয়ে যাবে? সেটা তো নয়। তাহলে প্রিপারেশনটা যদি কেউ প্রপার ভাবে নেয়, তার সব থেকে বড় এক্সাম্পল তোমাদের সামনেই বসে আছে। ও দেখো এইচএসও র্যাঙ্ক করেছে, আবার নিটও পেয়েছে। তাহলে এর থেকে কি বেস্ট এক্সাম্পল আর কি দেবো বলো? তাহলে তার মানে ও দুটোকে ব্যালেন্স করেছে, এটা তো বুঝতে পারছো। তাহলে ব্যালেন্সটা কিভাবে করবে একটু যদি বলিস। হ্যাঁ, তো ব্যালেন্স বলতে প্রথমে যেটা বলছিলাম, তোমরা প্রথমে চেষ্টা করো কনসেপ্ট বিল্ড করবার। তুমি ফিজিক্স পড়ছো বা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছো, সেখানে তুমি থিওরিটা বোঝো। বায়োলজি তো নয়, আমি বুঝলাম যে কিছু কিছু অবভিয়াসলি জায়গা আছে যেগুলো তোমাকে বুঝতে হবে, বেশিরভাগ আছে মুখস্থ, তোমাকে মাথায় রিমাইন্ড করতে হবে, সেজন্য বায়োলজি বারবার পড়ার দরকার যাতে করে মাথায় থাকে। আর বাকি তুমি ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিকের যে রিঅ্যাকশন, এগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমেই মুখস্থ করতে যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা ভুলে যাবে। যদি তুমি একবার কনসেপ্টটা বিল্ড করে নাও, তাহলে তুমি অবভিয়াসলি সহজে করতে পারবে। ফিজিক্সের ফর্মুলা, ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলা বারবার পড়তে থাকো, তাহলে তোমার মাথায় ঢুকবে। ওই যে তুমি এই কেসে যেটা পড়লে, যেটা তোমাকে বড় করে উত্তর লিখতে হচ্ছে বলে তুমি একটা পড়ছো, ঠিক আছে, সেটাই তুমি যখন বারবার ওটা পড়ে নেবে, তোমার এখানে নিটে যদি মক টেস্ট দাও, তুমি দেখতে হবে ওই জ্ঞান দিয়ে তোমার এখানে হয়ে যাচ্ছে। ব্যালেন্স বলতে তোমাকে আলাদা কোনো টাইমও রাখতে হবে না যে আমি এটা নিটের জন্য টাইম রাখছি আলাদা করে, এটা এইচএসসির জন্য টাইম রাখছি। তুমি ওই সাবজেক্টটাই পড়ো, পড়ার পরে ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করো যেখান থেকে পারবে। অনেক ধরনের বই আছে, এমসিকিউ করে প্র্যাকটিস করো, তুমি বুঝে যাবে যে কিরকম কোশ্চেন আছে। পিআইকিউ প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 10 বছর পুরনো, 15 বছর পুরনো যে আছে, ওগুলোরও বই পাওয়া যায়, ওগুলো তোমরা নিয়ে প্র্যাকটিস করো। তুমি বুঝে যাবে, নিজেই বুঝে যাবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি বুঝতে পারবে যে আমি কি, মানে কি টাইপের কোশ্চেন আসছে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, সেই জায়গাটা ভালোভাবে পড়লে একবার। এইটাই, মানে এগুলোই হচ্ছে। অনেকে 11-এ উঠলো, এনসিইআরটি বইটা নিয়ে প্রথমেই ঘাবড়ে যায়, ইংলিশে লেখা আছে, সেটা নিয়ে এখন তো তাও সুবিধা হয়ে গেছে, তোদের সময় তো ছিল না। এখন ত্রিপুরা বোর্ড থেকে তো বাংলা এনসিইআরটি বেরিয়েও গেছে। কিন্তু আমি বলবো, এটা আমার সাথে একমত হবে যে ইংলিশটা পড়বে। তুমি চাইলে, আমার মনে হয় আমি ওদেরকে বলেছি যে চাইলে বাংলাটা পাশে রাখতে পারো, কোনো একটা টার্ম আটকে গেল একবার হয়তো দেখে। একদম, মানে তোমরা ইংলিশে পড়ো। কেন বলছি, তোমরা তো ডাক্তারি পড়ার জন্যই নিট দিচ্ছ, এমনি ছকে দিচ্ছ না। ডাক্তারি তুমি ফার্স্ট ইয়ার থেকেই পুরো ইংলিশ পড়বে, ইংলিশে উত্তরও লিখতে হবে। মানে ডাক্তারি পড়তে গিয়ে তোমরা যখন ডেসক্রিপটিভ অ্যান্সার লিখবে, সেটাও ইংলিশেই লিখতে হবে। তাহলে এখন থেকে প্র্যাকটিস করা ভালো। এবং ওটা আমি বলছি 1 মাস পড়ো, ওই ভয় কেটে যাবে। ইংলিশে যে ভয় লাগছে, বুঝতে পারছি না, ওই ভয়টা 1 মাস পড়লেই তোমাদের কেটে যাবে। এরকম না যেটা লং লাস্টিং থাকবে। আর তুমি তখন মজাও পাবে। ইংলিশটা মানে বাংলা অনুবাদ বা হিন্দি অনুবাদে যে এনসিইআরটি আছে, কিছু এদিক ওদিক মিস্টেক থাকে, তার থেকে ইংলিশটা সব থেকে বেশি। যেমন তোমরা নিট পরীক্ষায় দেখেও বলা হয় না যে ইংলিশে যেটা লেখা আছে সেটাই আসল কোশ্চেন মানা হবে, তেমনি ওরাও বলবে যে এনসিইআরটি ইংলিশে লেখা আছে ওটাই আসল। তো ইংলিশে পড়ার চেষ্টা করো, সহজ লাগবে, কঠিন কিছু লাগবে না। এবং আরো একটা সুবিধা আছে, মানে ধর ইংলিশ বইটার লাইনটা তুলে কোশ্চেন আছে একদম, কিন্তু বাংলা বইটাতে লাইন তুলে কোশ্চেন আছে না, ইংলিশ বইটার লাইন তুলে কোশ্চেন আছে, তোমার কাছে চেনা লাগবে। বারবার পড়বে, লাইন বাই লাইন, একদম লাইন দিয়ে দিয়ে গোল পাকি পাকি যেমন ভাবে খুশি পড়ো। নিমোনিক্স বানানোর চেষ্টা করো, নিজের মতো নিমোনিক্স বানাও। স্যার একটা বলে দিল, তোমার যদি সেটা পছন্দ হয় অবভিয়াসলি সেটা মনে রাখো। তোমার যদি সেটা তো মনে আছে না, আমার মনে রাখছে না, তুমি যা খুশি ভাবে মনে রাখতে পারো, নিজে বানাও। কিন্তু তোমাকেই মনে রাখতে হবে, তোমাকে বারবার সার্কেলিং করে লাইন ওয়াইজ, লাইন ধরে ধরে, হ্যাঁ, যেগুলো মক টেস্ট দিচ্ছ স্যারের কাছে দাও, সেগুলো তো আশা করছি অনেক তোমাদের কাজে লাগবে। আমরা তখন দিয়েছি, তো ওইগুলো তুমি বাড়িতে দেখো যে কি কি ভুল করলে, সেই ভুলগুলো, মানে এই মক টেস্টটাও একটা, মানে একটা ইম্পর্টেন্ট নিট প্রিপারেশনের মধ্যে। তুমি মক টেস্ট দিচ্ছ, জাস্ট দিয়ে রেখে দিলে এটা রেজাল্ট পেলাম, ওটা না। ওটার পরে অ্যানালিসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি কোন জায়গাটা মিস্টেক করলে, কোন ফর্মুলাটা ভুলে গেছিলে, কোনটা তুমি, এবং এটা আমি এটাও বলবো যে তুমি ঠিক করে এসছো, বাট তুমি জানো যে আমি গেস করে ঠিক করেছি, তুমি শিওর হয়ে ঠিক করো, সেটাও তুমি আবার করো।
বিকজ ওটা তুমি গেস করে ঠিক করেছিলে, তোমার নিটে এটাও ঠিক নাও হতে পারে। তো তোমাকে এইভাবে অ্যানালিসিস করতে হবে যে আমি একদম টাইম দাও, 3 ঘন্টা টাইম দিয়ে দাও, 3 ঘন্টা পরীক্ষা দিয়ে এসছো, রেজাল্ট বেরোলো, আবার 3 ঘন্টা পেপারটার পিছনে টাইম দাও, কিন্তু ওই যে ভুলগুলো তুমি করছো ওর থেকে তুমি শিক্ষা নেবে। যে ইজ নট লেখা আছে, আমি এটা সিলি মিস্টেক বলে নয় কাটিয়ে দিলে আমি সিলি মিস্টেক করি, সিলি মিস্টেকটা একটা মিস্টেক, ওটা তো তোমার দ্বারা হবে না, তোমার কেউ দেখবে না তুমি সিলি মিস্টেক করেছো কি তোমার শরীর খারাপ ছিল, তোমার রেজাল্ট সবাই দেখবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ওইটাকেও যে সিলি মিস্টেক যাতে না হয়, ওই মার ঠিকঠাক পাকাচ্ছ কিনা সেটাও একটা প্র্যাকটিস, যে একের জায়গাটা আমি 2 জায়গায় করে দিলাম পুরোটাই গেল। অনেকের এরকম হয়েও ছিল, আমরা জানো উদাহরণ যে পুরোটা ফিল আপ করে ফেলার পর সে দেখছে লাস্ট অপশনটা বাকি রয়ে গেছে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা জোকস দেখছিলাম যে বলছে পৃথিবীর সবথেকে বড় মানে কি বলবো একটা ভূতের সিনেমার নাম বলো, দিয়েছে যে আমি একদিন ওএমআরতে পরীক্ষা দিতে গেছিলাম, দিয়ে লাস্ট ওএমআরটা ফিল আপ করার সময় দেখলাম তার আগে সব শেষ, 100টা শেষ, তার মানেটা কি সবকটা ভুল করেছে, তো ওইটাও একটা মানে ওইটাও আই কোঅর্ডিনেশন, আই আর ব্রেনের যে কোঅর্ডিনেশন, যে আমি একটা একই মারছি, দুইটা দুইয়ে মারছি, তোমরা এই ব্যাপারটা অবশ্যই দেখবে। তো আর মক টেস্ট হচ্ছে তোমার কি বলবো ওই নেট প্র্যাকটিসের মতো, ওখানে তুমি ভুল করো তো যা খুশি ভুল করো, তোমার যা ওখানে তোমার যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, সেগুলো তুমি এখানে টেস্ট করে নাও, ফাইনালে গিয়ে কিন্তু টেস্ট করার কোনো জায়গা নেই। তো এইখানে মক টেস্টে যেগুলো ভুল হচ্ছে সেগুলো ভুল গ্রাহ্য, সেটা কোনো প্রবলেম নেই। ওগুলো অনেকে যেটা করে নোটবুক বানায় যেগুলো ভুল করছে, তোমরা যেটা করতে পারো যে আমি এইগুলো ভুল করেছিলাম, তো আমাকে এইগুলো মাথায় রাখতে হবে পরের পরীক্ষার জন্য। এই মক টেস্ট দেওয়া কনসিস্টেন্টলি দেওয়া, অনেকে একবার সপ্তাহ দিল পরের সপ্তাহে গ্যাপ মেরে দিল, ওটা একটা বাজে অভ্যেস। তোমরা প্রত্যেক মক টেস্ট দাও, যাতে প্রিপারেশন খারাপ থাকলেও দাও, বাট বসো, তুমি যদি বসো তাহলে তোমার 3 ঘন্টা যে বসা মানে নিট পরীক্ষার নট অনলি শুধু পড়াশোনা, তোমার সারা বছরের পড়াশোনার সাথে তুমি কতটা ডিসিপ্লিন, কতটা তোমার কোঅর্ডিনেশন হয়েছে চারপাশের, যে ওই যে 3 ঘন্টা ধরে বসা ওই দুপুরবেলা, এই যে প্র্যাকটিস, এগুলোও কিন্তু ম্যাটার করে। তো প্রত্যেকটা প্র্যাকটিস তোমাকে মানে করে যেতে হবে সারা বছর ধরে, তবে গিয়ে তুমি সেই সাফল্যটা পাবে। মানে ওই যে মানে সাধারণত কটাই পরীক্ষা হচ্ছে, 2 থেকে 5টার মধ্যে পরীক্ষা হচ্ছে। সাধারণত যদি তুমি লেজি হও তাহলে তুমি দুপুরবেলা ভাত খাবে, ঘুমিয়ে যাবে। বাট তুমি যদি ওই দুপুর 2 থেকে 5টা অ্যাক্টিভ রাখো ব্রেনকে, তখন তোমার নিটের দিনে গিয়েও ব্রেনটা অ্যাক্টিভ থাকবে। তুমি সারা বছর ঘুমিয়ে যদি ওই টাইমে গিয়ে যতই তুমি পড়ো, ওই টাইমে গিয়ে তোমার ব্রেন কিন্তু অতটা অ্যাক্টিভ থাকবে না যদি তুমি ওই ঘুমানোর প্র্যাকটিস। তো এই পুরো বছরের প্র্যাকটিস হচ্ছে সমস্ত রকম। দারুণ একটা সাজেশন দিল এটা কিন্তু অরিন্দম। এছাড়াও অরিন্দমের কথাটা, ও একটু আগে নিউমোনিক্স এর কথা বলছিল। নিউমোনিক্স মানে আমি একটা ওর কথা সূত্র ধরে বলি, সবাই ভাবে যে প্রথম অক্ষর ধরে মনে রাখবো সবসময় নিউমোনিক্স মানে, কিন্তু ওটা নয়। আমি এমন একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। ধর তোদেরকেও বলেছিলাম যে এনজাইম পড়ানোর সময় যে কম্পিটিটিভ ইনহিবিশন আর নন কম্পিটিটিভ ইনহিবিশন, ছেলে মেয়েদের প্রচুর ভুলে যায় কোনটা কেএম বাড়বে কোনটা কেএম কমবে। তো আমি যেটা বলে থাকি যে কম্পিটিটিভ মানে কেউ যদি কম্পিটিটিভ বানানটা আমরা সি দিয়ে লিখি ঠিক আছে, কিন্তু কেউ ধর যদি বানানটা ভুল করে বা শুনে কি মনে হচ্ছে কে দিয়ে শুরু হতে পারে, তো এই হচ্ছে কে, আমি কে লিখলাম। তো কেটাকে লিখে আমি জাস্ট কি করলাম, কে এই জায়গাটাকে আমি একটু অ্যারো দিয়ে তুলে দিলাম, ব্যাস এইটুকু। এটাই তোমার নিউমোনিক্স। তার মানে কম্পিটিটিভ ইনহিবিশন অলওয়েজ কেএম বাড়বে, ব্যাস এইরকম ভাবে এক এক রকম স্টাইলে তুমি যেটাও বলবো। একদম নিউমোনিক্স মানে শুধু ফার্স্ট অফ করতে রকম নয়, অবভিয়াসলি। মানে এই যে একটা তুমি যদি এই চিত্রটা মনে রাখতে পারো, তোমার মাথায় যদি এটা বইয়ের কথা রাখলে যতবার কম্পিটিটিভ ইনহিবিশন করতে এই ছবিটা দেখছো, তোমার পরীক্ষা হলে গিয়ে মনে পড়তে পারবে। কম্পিটিটিভটা মনে থাকলে নন কম্পিটিটিভ এমনি চলে আসবে। একদম নিউমোনিক্স গুলো তুমি মাথায় রাখলে অনেক মনে রাখার চাপটাও কমে যায়, যে এটা আমার এইটুকু মনে রাখলে আমি ওখানে সাজিয়ে নিতে পারবো পরীক্ষা। এইরকম বিভিন্ন নিউমোনিক্স বিষয়েও অনেক কিছু ভিডিও বা টপিক আলোচনা করা আছে, তুমি চ্যানেলে দেখতে পারো তোমরা। আর ফলো করতে থাকো স্যারকে। তো স্যার আরেকটা নতুন নিউমোনিক্স পেলো, ভালো কিছু পেলো, সেটা তোমাদেরকে আপডেট দিল। তো আপডেট থাকবার জন্য অবভিয়াসলি। আর মক টেস্টের কতটা ইম্পর্টেন্ট তুই অলরেডি বললি, না তো তুই কিরকম ভাবে মক টেস্ট দিয়েছিস? মক টেস্ট দেওয়ার সময় তো আমি অবভিয়াসলি যেটা বাইরে সবাই দেয় সেটা স্যারের কাছে পার্সোনালি আমি এসে দিয়েছি, বাড়িতে গিয়ে স্যারের কাছেও মক টেস্ট দিয়েছি পুরো। অবভিয়াসলি স্যার বায়োলজি নেবে এরকম না পুরোটা। তো ওখানে স্যার যে কোশ্চেন করতো সেই অনুযায়ী একটা দেখতাম, ট্র্যাক রাখতাম নিজের, সেটা ভালো হয়েছে, অবভিয়াসলি উপকার তো হয়েছে। সবসময় দেখতাম যে আগেরটা থেকে আমি একটু হলেও উন্নতি করলাম কিনা। এবং স্যারের কোশ্চেন চয়েসটা স্যারের বেশ ভালো ছিল, যে এইগুলো আসার একটা সম্ভাবনা আছে, বা এই জায়গায় যেটা বললাম যে তোমরা যখন পিআইকিউ করে তখন বুঝতে পারো যে কোনখান থেকে বেশি কোশ্চেন আসছে বা আসার সম্ভাবনা বেশি, সেটা স্যার এখন ট্র্যাক রেখে আরো বেশি ভালো বানাতে পারবে। যদি স্যারের কাছে পড়তে আসছো, স্যারের কাছে দাও, ছেড়ো না, মক টেস্ট দেয় ছেড়ো না। তোমার যেমনই প্রিপারেশন থাকুক, তুমি
ওই তুমি ভাবো তুমি ওর মধ্যে 180টার মধ্যে 90টাতে বায়োলজির কোশ্চেন তুমি সলভ করছো, মানে তুমি 90টা কোশ্চেনের থ্রুতে যাচ্ছ, মানে তোমার নতুন 90টা কোশ্চেন তোমার প্র্যাকটিস হচ্ছে। এইরকম ভাবে ভাবো জিনিসটাকে, এইরকম ভাবে না যে আমি তো কম নাম্বার পাবো আমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। কনফিডেন্স ডাউন হওয়ার কোনো জায়গা নেই, তোমার মক টেস্ট দিতে দিতে নাম্বার বাড়বে। আর ওই মাইন্ডসেটটা থাকবে যে আমি যদি এখন বুঝতে পারি যে আমি কোন জায়গায় দাঁড়িয়েছি, তবে আমি গিয়ে প্রিপারেশনটা বাড়াতে পারবো, পরেরটা ভালো হবে। তুমি নিজেকে দেখতেই না পারে এরকম করে 2 মাস আর বাকি, তখন গিয়ে বলছো আমি মক টেস্ট এবার দিতে শুরু করি, তখন অনেক প্রবলেম ফেস হবে। তো যখন টাইম আছে তখন থেকে নিজেকে পুশ করো, তার এখন থেকে যতটুকু টাইম আছে পুশ করো নিজেকে, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যে যতটুকু পারো করার চেষ্টা করো। মানে সবসময় যেন মাথায় একটা নিট ব্যাপার ঘোরে, মানে এটা কিন্তু খুব দরকার। তুমি ওই ডিস্ট্রাক্টেড হয়ে গেলে প্রবলেম আছে। এখন তো মোবাইলের যুগ এসে গেছে, অনেকেই অনেক রকম ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো ওই রিলস এর জগৎ থেকে একটু দূরে আসো, 3 মাস পড়ো, তারপরে তুমি যত খুশি দেখো, যদি তুমি সাকসেস পাও অবভিয়াসলি তখন রিগ্রেট হবে না। কিন্তু এই যে এখন যদি টাইম কেটে যাও, পরে কিন্তু রিগ্রেট হতে বাধ্য। যা ডাউট আসছে সেটা স্যারের সাথে কনসাল্ট করো, স্যার বলে দেবে, সেগুলো নিয়ে থাকো, মানে পড়াশোনা নিয়ে। তুমি মানে কোনো ইউটিউবে কোনো ভিডিও চলছে, কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছে কেউ, এসে দিয়ে দেখে নিলে সেটাও তোমার কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। স্যার কোনো টপিক পড়িয়ে রেখেছে, তুমি সেটা বুঝতে পারছো না, সেইটা ভিডিওটাকে দেখে নিলে, খেতে খেতেই দেখে নিলে, তোমার রিভাইজও হয়ে গেল, তোমার ওই টাইমটাও বেঁচে গেল। এইভাবে টাইম বাঁচবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। যে মানে সবাই তো পড়ছে, মানে ভাবো 20-25 লাখ জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে আমি ধরে নিলাম 4-5 লাখ জন সিরিয়াসলি পড়াশোনা করে, কিন্তু 4-5 লাখ মানে চান্স পাবে না। তাহলে চান্স পাবে কারা? ওরই মধ্যে যারা ওই টাইম বাঁচিয়ে পড়াশোনাটাকে আরো বেশি করতে পারবে, আরো বেশি পড়ে নিচ্ছি, আরো একবার বেশি রিভাইজ করে নিচ্ছি ওর থেকে, তারাই কিন্তু এগিয়ে যাবে। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। অনেকেই ওই যেটা বলছি, অনেকে বলে আমি সারা বছর পড়েছি কিন্তু পরীক্ষা হলে কি আমার একই হলো। আমি বলছি তার কিছু না কিছু খুঁজ ছিল বলেই সে পারেনি। তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে, সে হয়তো এমসিকিউ প্র্যাকটিস করেনি, সে হয়তো মক টেস্ট দেয়নি, সে হয়তো মক টেস্ট দিয়েছে অ্যানালিসিস করেনি। এই ব্যাপারগুলো রয়ে যায়। তো তোমরা সবকটা যেন ঠিকঠাক ভাবে থাকে, যেগুলো বলবো। তো অরিন্দমকে অসংখ্য ধন্যবাদ। অরিন্দম খুব খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা তুলে ধরলো। তোমরা যারা 9-10 ছাত্রছাত্রীও এই ভিডিওটা দেখছো, তোমরাও এরকম ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে প্রথম থেকে পড়তে শুরু করো। তারপর 11 থেকে ও যেরকম ভাবে বললো বা আমি যেরকম ভাবে চ্যানেলে বলছি, এগুলো থেকে আশা করি তোমরা অনেকটা উপকার পাবে। এবং অরিন্দম যেমন আরজি করে পড়ছে, আমার আরো কিছু স্টুডেন্ট যারা এখন বর্তমানে ডাক্তার পড়ছে বা ডাক্তার হয়ে গেছে, তাদেরও এরকম 2-1 ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা প্লেলিস্ট থেকে বা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারো। আর এখানে 11-12 বা 9-10 প্রত্যেকটা টপিকের ক্লাস আছে, বা আগামী দিনে যেগুলো নেই সেগুলোর আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অরিন্দম, আশা করি তোকে আবার পরে কোনো আলোচনায় পাবো হেল্পের জন্য। তোকে অসংখ্য ধন্যবাদ।